মিনুর সাহেব অনামিকার মুখোমুখি বসে আছে। পুরো বিষয়টা সব নিজের মুখে অনামিকাকে জানিয়েছে সে। সায়ন হতাশের বিয়ে সে নিজে দিয়েছে, এটা সে স্বীকার করে নিয়েছে। অনামিকার দৃষ্টি বাহিরের দিকে। শান্ত স্বরে আমিনুর সাহেবকে প্রশ্ন করল, আমি যদি আপনার নিজের সন্তান হতাম তাহলে কি এমন করতে পারতেন? অনামিকার এমন প্রশ্নে হকচকে উঠে আমিনুর সাহেব। অনামিকা তার সন্তান নয় এটা অনামিকা জানে কিভাবে? না, তুমি আমার সন্তান, আমি তোমার বাবা। এমন কেন বলছো? তাচ্ছিল্যের সাথে হেসে অনামিকা জবাব দিল, আমি জানি আপনি আমার বাবা নন, মামা। আমার মায়ের ভাই, তাই তো আজ আপনি এমন করতে পেরেছেন। তুমি ভুল বুঝছো মা, আমি তোমার, আমার সুখের জন্য। কেমন সুখের জন্য আপনি এমন করেছেন? কি সুখ পাচ্ছি আমি? অনামা, আজ যদি আমার বাবা মা থাকতো তারা হয়তো আমার জন্য এমন সিদ্ধান্ত কোনোদিন নিত না। এমন সময় সায়ান ইফাত রুমে প্রবেশ করলো। অথচ চুপচাপ রাইমার হাত ধরে বাহিরে অপেক্ষা করছে। 5 মিনিট পর দিহান আসলো। দিহান এসে অনামিকার মুখোমুখি বসে আছে। কিছুটা সময় নিয়ে অনামিকাকে দিহান জিজ্ঞাসা করলো, অনামিকা তুমি ঠিক আছো? অনামিকা চুপচাপ বসে আছে, দৃষ্টি এখনো বাইরের দিকে। কেমন আছো? হায়, ভালো আছে। সে বেশ ভালো। এতটাই ভালো যে তার মনে হচ্ছে পুরো পৃথিবী যেন শুধু তাকেই ভালো রেখেছে। দিহান আবার বলতে শুরু করলো, অনামিকা, আমার কিছু প্রশ্নের উত্তর চাই। সায়নের মা যখন তোমাদের বাড়িতে বিয়ে নিয়ে যায় তখন তুমি আন্টিকে যা নয় তা বলে অপমান করো। ঠিক তার কয়েকদিন পর সায়নের সাথে দেখা করে সব দোষ অতসীকে দাও। এর কারণ জানতে পারি? অনামিকা তবুও চুপ। আমিনুর সাহেব দিহানকে ধমকে ওঠে, কারণ এখন এসব প্রশ্ন করার সময় না। অনামিকা অসুস্থ, কিন্তু দিহান অনড়। আজ সে হাজার প্রশ্ন নিয়ে অনামিকার সামনে, কারণ এগুলো না জানা অবধি কোনো সিদ্ধান্ত কেউ পৌঁছাতে পারছে না। কিছু সময় পর অনামিকা বিছানা ছেড়ে উঠে অতসীর দিকে এগিয়ে যায়। খুব শান্ত ভঙ্গিতে জিজ্ঞাসা করে, আমার সব কেড়ে নিলি কেন রে? সারা জীবনের শোধ একবারে তুলে নিলি? মা বাবাকে কেড়ে নিয়ে শান্তি আসেনি? অনামিকা হঠাৎ হিংস্র হয়ে উঠে অতসীকে আঘাত করতে লাগলে ইফাত গিয়ে সামনে দাঁড়ায়। রাইমাকে আগেই ধাক্কা দিয়েছে। সায়ানের পায়ের কাছে পড়েছে সে। সায়ান দুহাতে রাইমাকে তুলছে। মেয়ে মানুষের এত শক্তি কোথা থেকে এলো ভেবে পায় না ইফাত। খামচে গলার পাশটা রক্ত বের করে ফেলছে ইফাতের। দিহান সায়ন পিছন থেকে অনামিকাকে ধরলো। অনামিকা শান্ত হচ্ছিল না। বাধ্য হয়ে ইফাত খুব দ্রুত সিডেটিভ দিল। চিৎকার করে কিছু সময় পর ঘুমিয়ে পড়ল। রাইমার হাতে হ্যান্ডবার দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল অতসী। ইফাতের গলা সে নিজেই পরিষ্কার করে নিয়েছে। আমিনু সাহেব চুপচাপ বসে আছে। অনামিকার এই রূপ যেন তাকে চিন্তায় ফেলেছে। ইফাত সিদ্ধান্ত নিয়েছে অনামিকাকে একজন মনোবিজ্ঞানীর কাছে নিয়ে যাবে, অথবা এখানে কাল সকালেই নিয়ে আসবে। 2 ঘন্টার ভিতর একজন মনোবিজ্ঞানী চলে আসলো। সম্পূর্ণ কথা শোনার পর সে হিপনোটিজম এর পরামর্শ দিল। হিপনোটিজম, হিপনোটাইজ কিংবা সম্মোহনবিদ্যা প্রাচীনকাল থেকে প্রচলিত এই মানব সমাজে। একজন চরম প্রস্তাবনা তীব্র আবেগ ও কল্পনার শক্তি দ্বারা অন্যের মনকে প্রবাহিত করা এবং পরিচালনা করা হয় হিপটো হিপনোটিজম। অষ্টাদশ শতকে সম্মোহন বিদ্যার নামকরণ হয় মেমোরিজম। অস্ট্রিয়ার ভিয়েনা শহরে ডাক্তার ফ্রান্স অ্যান্টন মেজমার সম্মোহন বিদ্যার শুরু করেন। ফলে এর ব্যাপক প্রচার শুরু হয়। ডাক্তারবাবুরা নামানুসারে সবাই একম মেমোরিজম বলতে থাকে। এটি এক ধরনের চরম প্রস্তাবতা, শীতলতা এবং তীব্রতার কল্পনা দ্বারা শক্তির দ্বারা একটা অস্বাভাবিক রূপায়ণ মোহগ্রস্তের অবস্থার বৈশিষ্ট্য বর্ণনা করা, যা অনেকে ঘুমের মতো মনে হলে আসলে ঘুম নয়। কারণ বিষয়টি পুরো সময় জুড়ে সজাগ থাকে। অধিকাংশ সময় একে দিবা স্বপ্নের মতো মনে হয়, অথবা কোনো বই বা মুভিকেতে নিজেকে হারিয়ে ফেলার মতো। হিপনোসিস চলাকালীন সময়ে মস্তিষ্কের সচেতন অংশকে সাময়িকভাবে নিয়ন্ত্রণে নিয়ে ওই ব্যক্তির বিক্ষিপ্ত চিন্তাগুলিকে কেন্দ্রীভূত করা হয় এবং তাকে রিল্যাক্স করার দিকে মনোনিবেশ করা হয়। যখন আমাদের মন কোনো একটা দিকে নিবিষ্ট হয়, কেন্দ্রীভূত হয়, তখন আমরা শক্তি অনুভব করি। যখন কোনো ব্যক্তি সম্মোহিত হয় তখন আমরা তাদের মাঝে কিছু শারীরিক পরিবর্তনও লক্ষণীয় হয়। যেমন তার নাড়ী স্পন্দন কমে যায়, শ্বাস প্রশ্বাসও কমে যায়। এই সময় ওই ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট লক্ষ্য বা বিশেষ কোনো নির্দেশনা প্রদান করা হয়। সম্পূর্ণ বিষয় ডাক্তার নতাশা সায়নের বুঝিয়ে বলল। প্রশ্নের উত্তরগুলো যে চাই, তাই এই পদ্ধতি ব্যবহার করতে কোনো সমস্যা নেই। কিছুক্ষণ পর অনামিকার রুমে প্রবেশ করলো ডাক্তার নতাশা। কিছুক্ষণের মধ্যে সে অনামিকাকে হিপনোটাইজ করতে সক্ষম হলো। ডাক্তার নতাশা কিছু প্রশ্নের মাধ্যমে অনামিকার সাথে আলাপ শুরু, যেমন নাম, কি পছন্দ, এসব। তারপর ধীরে ধীরে অনামিকার জীবনে সম্পূর্ণ এলোমেলো অধ্যায় শুরু করলো। অনামিকার উত্তর, আমার বয়স তখন সবে 7 বছর। আমার ছোট বোন অতসী 5। আমি, আমার বোন, বাবা মা বেশ ভালোই ছিলাম। মায়ের আদরের কোথাও কমতি ছিল না। আমি মনে করতাম বোন ছোট তাই মা আমাকে সময় দিতে পারে না, মেনেও নিয়েছিলাম। আমার সুখী পরিবার, আমি
এটা মানতাম। হঠাৎ একদিন জানতে পারলাম আমি তাদের আসল মেয়ে না। আমার মা মারা যাওয়ার আরও 5 বছর আগে আর বাবা নিজের কাছে নেয়নি, কিন্তু মামার ঘরে আমি রাজকন্যা বই আর কি। আদর যত্ন সব পেয়েছি, অতসীর মতো বোন। নিজেকে অনেক বুঝিয়ে সবার সাথে স্বাভাবিক হতে থাকলাম, কিন্তু ওই অভাগী যেদিকে যায় সাগর সেদিকে শুকিয়ে যায়। আমি তেমন। দিন যেতে থাকে, মায়ের অবহেলা বাড়তে থাকে। তার ধারণা আমার জন্য বাবা অতসীকে আদর করতে পারে না। একজন মেয়ের জীবনে মায়ের প্রয়োজন সব থেকে বেশি, কিন্তু আমার তথাকথিত মায়ের কাছে আমার কোনো মূল্য ছিল না। সে শুধু অবহেলাই করতো। আমারও ইচ্ছে হতো মায়ের সাথে কথা বলতে একসাথে ঘুমাতে, কিন্তু আমার জন্য তো এসবের সময় ছিল না। রাতের পর রাত বিছানায় একা ঘুমিয়েছে, আর অতসী মায়ের বুকে। তাই এক রাতে আমি সিদ্ধান্ত নিতে বাধ্য হই যে অতসীর জন্য আমার মা মারা গেছে, বাবা ছেড়ে চলে যায়, সে অতসীকে আমি কোনোদিন শান্তি দিব না। ওর থেকে ওর সব আনন্দ কেড়ে নিব। ওর বাবা শুধু আমার বাবা হবে। ও যেমন মা পেয়েছে মা নিয়ে থাকতে হবে, আর আমি ওর বাবাকে সম্পূর্ণ আমার বাবা করে নেব। এবং আমি খুব দ্রুত করেও নিয়েছিলাম। একজন নারী পারে সন্তানকে যে কোনোভাবে গড়ে তুলতে। সন্তান কেমন হবে নির্ভর করে মায়ের ওপর। সন্তানের শৈশব হলো কাদামাটির মতো। মা যেমন চায় তেমন শিক্ষা দিয়ে সন্তানকে মনুষ্যত্বের কাঠামো তৈরি করতে পারে। তারপর বাস্তবতা শিক্ষা দিয়ে সেই কাঠামোকে শক্ত মজবুত তৈরি করার ক্ষমতা শুধু মা রাখে। মায়ের অবদান সন্তানের জীবনে সবচেয়ে থেকে বেশি। বাবা চাইলে মায়ের কমতি করতে পারে না। নদী কি নদীর মতো, নারী কি পুতুল? নারী কি নীরের নাম, টবে ফুল? নারী কি বৃক্ষ কোনো, না কোনো কোমল শিলা? নারী কি চৈত্রের চিতা, নিমিলিত লীলা? হেলাল হাফিজ। নারী চাইলে গড়তে পারে, ভাঙতে পারে। অতসীর মা নিজের মাঝে কুঁকড়ে যাচ্ছে, কারণ সে চাইলে অনামিকার প্রতি যত্নশীল হতে পারত। তাহলে অতসীর প্রতি তার বাবার এমন মনোভাব কেটে যেত শুরু থেকে। অতসী জন্মের পর থেকে অতসী অনামিকাকে আলাদা চোখে দেখেছে। খুব কি ক্ষতি হতো যদি দুজন মেয়েকে নিজের বুকে সমানভাবে আগলে রাখতো? হয়তো পারতো। তাহলে হয়তো আজ দুই মেয়ের জীবনে এমন পরিস্থিতি আসতো না। ডক্টর নতাশা কিছুক্ষণ সময় নিয়ে অনামিকাকে আবার জিজ্ঞাসা করলো, তুমি কি মিসেস মামুদকে চেনো? অনামিকা ধীর গলায় উত্তর দেয়, হ্যাঁ, আমার শাশুড়ি মা। তার সাথে তোমার প্রথম দেখা কোথায় হয়? নানা বাড়ি। তুমি কি তাকে আগের থেকে চিনতে? না। অপমান করেছিলে কেন? আমি করতে চাই নাই, কিন্তু সে যখন আমাকে আংটি পরাতে এসেছিল তখন আমার এটা ছাড়া উপায় ছিল না। কেন? কারণ? কি কারণ? আমি আচ্ছা বাদ দাও। তাহলে পরে কেন সায়নের সাথে দেখা করেছিলে? প্রতিশোধ নিতে? প্রতিশোধ? কিসের প্রতিশোধ? অতসীর জীবনের সব থেকে ভালোবাসার মানুষকে কেড়ে নিতে। কেন? অতসী তোমার বোন। আমিও মানতে চেয়েছি, বারবার চেয়েছি। যখন সব ভুলে মায়ের কাছে গিয়েছি, শুধু শান্ত অপমান ছাড়া আর কিছুই পাইনি। আমারও মা চাই, বাবার আদর ছিল, কিন্তু মা তো মা। জীবনের সব থেকে খারাপ সময় পার করেছিলাম আমি। ভালোবাসার প্রত্যাখ্যান, একটা নতুন সত্তা, কেরিয়ার, সব কিছু আমাকে জেঁকে ধরেছিল। আমি চাইলে মুক্ত হতে পারছিলাম না। তখন আমার মায়ের কোল বেশি প্রয়োজন ছিল, কিন্তু যেদিন আমার মায়ের অবহেলার কারণে আমি আমার নিজের ছোট্ট সত্তা হারিয়ে ফেলাম, সেদিন থেকে আমি আবারও প্রতিশোধের নেতে মেতে উঠেছিলাম। সায়নের সাথে দেখা করে সব দোষ অতসীকে দেওয়াই ছিল আমার ইচ্ছাকৃত, কারণ সায়নের মা বুঝতে পারেনি সায়নের পছন্দ কে ছিল। এরপর সব ভালোই চলছিল। সায়নের সামনে নিজেকে ভিকটিম প্রমাণ করা অতসীর দোষ সব, কিন্তু ঝামেলা বাজালো যখন সায়ন অতসীকে কিডন্যাপ করতে যায়। আমি উল্টো চাল দিয়ে নেক্সট মোমেন্টে অতসীর জায়গায় নিজেকে কিডন্যাপ করিয়ে নিয়েছিলাম। আমি জানতাম সায়ন এদিক দিয়ে অনেক দায়িত্বশীল মানুষ, কারণ তার জন্য একটা মেয়ের সম্মানহানি সে মেনে নিবে না। হলো তাই। এরপর খুব দ্রুত আমাদের বিয়ে ফাইনাল। কিন্তু আমি বিয়েটা করতে চাইনি। আবার যখন অতসীর কপালে মা চুমু দিত, তখন আবার পুরনো ঘাস সতেজ হতো। প্রথমে আমার বাবা মা, পরে সন্তান হারিয়ে আমি যেন আহত সিংহী হয়ে উঠেছিলাম। তোমার সন্তান? আমার সন্তান? আমার ছোট্ট সন্তান যখন ওকে ছোট্ট ট্রেটে করে বাইরে নিয়ে যাচ্ছিল, আমি শুধু ছোট্ট হাত পা দেখেছিলাম, তাও আবার ছিন্ন ভিন্ন। আমার তথাকথিত মায়ের জন্য আমার সন্তান মরে যায়, কারণ পাকা পেঁপে সে আমাকে খেতে দিয়েছিল। আমি জানতাম না পেঁপে বা আনারস খেলে আমার বাচ্চাটার কষ্ট হবে। জানি এতে মায়ের দোষ ছিল না, তবুও সব পেয়ে হারানোর যন্ত্রণা আমাকে শেষ করে দিয়েছিল। তাই আমি এসব করেছি। কথাগুলো শেষ করার আগে অনামিকার শ্বাসকষ্ট শুরু হয় ভীষণ। তাই ডক্টর নাতাশা অনামিকাকে নর্মাল করে, কিন্তু অনামিকা বেশ ক্লান্ত হয়ে নেতিয়ে পড়েছিল বারবার। অতসী রাইমা দুজন অনামিকাকে শক্ত করে দড়িয়ে ধরেছিল। দুজন আজ কান্না করছে। রাইমা বেশ স্পষ্ট করেই বলে উঠল, কি ভয়ঙ্কর একা ছিলে তুমি আপু। সবার মাঝেও ছিলে, তুমি ছিলে না। আর আমি কি না তোমাকে? আপু প্লিজ মাফ করে দিও। অতসী চুপচাপ দাঁড়িয়ে কান্না করছিল। এদিকে অতসীর মায় ঠায় দাঁড়িয়ে আছে। সবাই নিশ্চুপ। ডাক্তার নতশা ইফাতের দিকে এগিয়ে যায়। ইফাত,
সব জানার পর জানি না তোমার সিদ্ধান্ত কী হবে। তবে মেয়েটা মানসিকভাবে অসুস্থ, ছোট্ট বয়স থেকে এসব আঘাত নিয়ে, অবহেলা নিয়ে ওর মাইন্ড নেগেটিভের দিকে চলে যাচ্ছিল। এমন হওয়াটা স্বাভাবিক ছিল, শুধু হারিয়ে যায় এমন নয়। যদি পারো ভালোবাসায় আগলে রাখো, শাস্তি দিয়ে পুরোপুরি অন্ধকারে ঠেলে দিও না। একসময় ইফাত সায়নের দিকে একটা ম্যাটার্নিটি রিপোর্ট এগিয়ে দেয়। ফাইনালের উপরে বাচ্চার ছবি স্পষ্ট, রোগীর নামে লেখা অনামিকা ইসলাম। রিপোর্ট দেখে ধিয়ান বলতে লাগলো, অনামিকার প্রেগন্যান্সির সময় সব এই রিপোর্টে লেখা আছে। অতিরিক্ত দুর্বলতা এবং অক্সিজেনের অভাবে বাচ্চা 13 সপ্তাহ বয়সে মারা যায়। তার মানে সায়নের জন্য প্রস্তাব নিয়ে যাওয়ার সময় তা ছিল অনামিকার প্রেগন্যান্সির সময়। তাই বাধ্য হয়ে অনামিকা সায়নের মার সাথে খারাপ ব্যবহার করে। কারণ অবশ্য বাচ্চাটা ভালোবাসার মানুষের ছিল। অনামিকার কথা স্পষ্ট, সে অনামিকাকে প্রত্যাখ্যান করেছিল। তাই হয়তো মানসিক চাপে এমন করতে বাধ্য হয়েছিল। তবে প্রশ্ন কিন্তু রয়ে গেল অনামিকার সন্তানের বাবাকে। পেছন থেকে কারো কণ্ঠস্বর ভেসে ওঠে দৃঢ়, স্পষ্ট, বলিষ্ঠ কণ্ঠে। কেউ বলে, অনামিকার সন্তানের বাবা আমি ছিলাম। পিছন ফিরে ইফাত খেয়াল করলো আফরিনের সাথে দাঁড়িয়ে থাকা লোকটা আর কেউ নয়, আফরিনের বড় ভাই মিস্টার রোদেয়ান রাকিব। পায়ে রোদেয়ান এগিয়ে যাচ্ছিল অনামিকাকে, দু চোখ উপচে পানি এসেছিল। মেয়েটা কি হতে কি হয়েছে? আধো আধো পিটপিট করে তাকিয়ে আছে অনামিকা। রোদেয়ান প্রথম স্পর্শে হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করলো। রোদেয়ান ধীরে ধীরে দু হাতের মাঝে অনামিকার ডান হাত আবদ্ধ করে নেয়। কপালে হাত ঠেকে চুপচাপ হাঁটুতে ভর দিয়ে বসে আছে। অনামিকার চোখ মুখ শক্ত করে আছে, বাকি সবার দৃষ্টি এখন ওদের দিকে। হাজারো কথার ঝড় আজকে খুলছে। আচ্ছা, আজকে কি রহস্যের সমাধান দিবস? কিছু সময় নিয়ে রোদন বলতে শুরু করে, আজ থেকে প্রায় 3.5 বছর আগে আমি প্রথম অনামিকাকে দেখেছিলাম। একলা একটা মেয়ে ক্যাম্পাসের পুকুরের পানিতে পা ডুবিয়ে বসে আছে। বইয়ের পাতায় ডুব দিয়ে সে যেন অন্য এক জগতে। চারিপাশে কি হচ্ছে না হচ্ছে খেয়াল নেই। হঠাৎ মেঘ ডাকলো, বৃষ্টি শুরু হলো। ব্যাগ থেকে ছাতা বের করে সে হাঁটছিল লাইব্রেরি থেকে। ততক্ষণ লাইব্রেরি খোলা ছিল, ততক্ষণ সে বসে এক মনে পড়ছিল। বিকালের দিকে চলে যাচ্ছিল। আমার মন খারাপ হলো, কারণ সেই দুপুরের সময় থেকে আমার চোখের প্রতিটা পলকে ছিল সে মেয়েটা। তারপর প্রায় মেয়েটাকে খুঁজতাম, খুঁজে বেড়াতাম, কারণ জানি হঠাৎ হঠাৎ পেয়েও যেতাম। পুরো ক্যাম্পাসে যখন বন্ধুদের সাথে আড্ডা দিতাম, তখন মেয়েটা বই নিয়ে চুপচাপ এক কোণে বসে থাকতো। একদিন নিজেই নিজেকে প্রশ্ন করছে, মেয়েটার কি কোনো বন্ধু নেই? হ্যাঁ, মেয়েটার কোনো ফ্রেন্ড ছিল না, একদম একা। তবে ভবঘুরে বাচ্চাদের প্রতি বেশ টান। নিজে তাদের সাথে জন্য এটা ওটা, কিন্তু কেউ সাহায্য চাইলে ফিরিয়ে দিত না। একদিন অনুভব হলো, আমি তো ভালোবাসি, হ্যাঁ, এই মেয়েটাকে ভালোবেসে ফেলেছি। যেদিন ভালোবাসা দাবি নিয়ে সামনে যাই, সেদিন প্রত্যাখ্যান করেছিল। সে বলেছিল, পৃথিবীতে ভালোবাসা বলে কিছু নেই, সব সাময়িক, আংশিক কিংবা দায়িত্ব। তবুও আমি পিছিয়ে থাকিনি, প্রতিনিয়ত দাবি নিয়ে সামনে দাঁড়িয়েছি। একদিন সে বলল, আপনি কি জানেন আমি অনাথ, আমার বাবা মা কেউ নেই। এমন মেয়েকে করুণা করা যায়, ভালোবাসা যায় না। তোমার বাবা মা নেই, এটা তোমার দোষ না। আর ভালোবাসতে হলে এসবের প্রয়োজন নেই। দুদিন পর আমি আপনার কাছে অসহ্য হয়ে উঠবো, তখন আমি ভালোবেসে আগলে রাখবো। আমাকে ভালোবাসে আপনি কি করতে পারেন? তুমি যা বলবে তাই। বিসর্জন দিতে পারবেন আপনার ওই বুকের সৌন্দর্য? জান দিতে পারবেন? এটা আর কি? পুরুষ মানুষ গোপন সৌন্দর্য তার বুকের ঘন লোম। কোনো নারীর জন্য এটা বিসর্জন দিয়েন না। আমার থেকে ভালো মেয়ে পেয়ে যাবেন। আমার জন্য নিজের সময় নষ্ট করবেন না, ভালো থাকবেন। দুদিন পর সে আমাকে দেখালো, অবাক হয়ে তাকিয়েছিল। হয়তো ভাবতে পারিনি আমি এমন করব। কিছুক্ষণ পর থেকে বুকে হামলে পড়ে কাঁদছিল। সেদিনের কান্নায় কিছু তো ছিল, হয়তো একটু ভালোবাসা পাওয়ার পূর্ণতা। শুরু হয় আমাদের পথ চলা। অতসী মামি মামার সম্পর্কে সব বলতো। প্রচণ্ড কান্না করতো যেদিন অতসীর জন্য ওর অপমান হতে হতো। বারবার প্রতিজ্ঞা করতো অতসীকে কিছুই বলবে না, মাপ চাইবেই, বারবার ভুলেও যেতে। এভাবেই চলছিল। একদিন মাথায় ভূত চাললো, বিয়ে করার ভূত। অনামিকার প্রস্তাব পাঠাতে বলল। আমি বলেছিলাম পরে পাঠাবো তো। আগে আমরা নিজেরা বিয়ে করে নিব, এতে ফ্যামিলি না মানলেও আলাদা করতে পারবে না। প্রথমে সে রাজি হয় নাই, কিন্তু পরে বাধ্য হয়। হুজুর আমাদের কলেমা পড়ে বিয়ে দেয়, 3 কবুলে বিয়ে। তারপর বেশ চলছিল। আমার তখন অনামিকাকে শারীরিকভাবে চাই, খুব চাই, কিন্তু অনামিকা এবারও রাজি না। পরে যখন বলি আমার হক আছে, সে ফেরায় না। সে রাতের পর থেকে অনীহা আসতে শুরু হয়। তখন ওর কথা কান্না অসহ্য লাগতো, ইগনোর করতাম। কয়েকদিন পর যেমন মুখে মুখে কবুল বলে বিয়ে করছিলাম, ঠিক তেমনই তালাক বলে শেষ করে দিলাম। আমি জানতাম অনামিকার কেউ নেই, ঝামেলা হওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু বোকা মেয়েটা কী করলো? বোকা মেয়েটা ক্যাম্পাসের ছেলেদের সাথে মিশতে শুরু করলো, বন্ধু বানাতে লাগতো। হয়তো মনে করছিল আমি জেলাস হয়ে ফিরে আসবো, কিন্তু তার প্রতি আমার একরাশ অনীহা। আমাকে ফিরে আসতে দেয়নি। কয়েকদিন পর কল দিয়ে সে বলল সে কনসিভ করেছে। আমি সহজভাবে অ্যাবর্শন করতে বললাম। সে প্রত্যুত্তরে বলছে, আমি অ্যাবর্শন করব না। নিজে এতটুকু যোগ্যতা রাখে নিজের সন্তানকে আগলে রাখার
মানুষ করার ভয় নেই, কোনোদিন সামনে এসে দাঁড়াবো না অধিকারের দাবি নিয়ে। তারপর তার সাথে কথা হয়নি। পরে একদিন জানতে পারলাম বাচ্চাকে অ্যাবর্শন করেছে। মেজাজ গরম হয়ে যায়, কিন্তু পরে জানতে পারি অক্সিজেনের অভাবে আমাদের সন্তান 13 সপ্তাহে মারা যায়। কারণ আমি আমার দেওয়া টেনশনে হয়তো নিতে পারিনি, তাই এমন হলো। তারপর অনেক খুঁজেছি কিন্তু পাইনি। তারপর সেদিন আফরিন যখন ফেসবুকে অনামিকার সাথে ছবি আপলোড করে, তখন দ্রুত দেশে ফিরে এসেছি। আফরিনের থেকে সব জেনেই নিজেকে আটকে রাখতে পারিনি। আমি জানি আমি খুব খারাপ। আমার উচিত ছিল যখন অনামিকা শুরুর দিকে অতসী বা মাকে নিয়ে পাগলামি করত, সে বিষয়ে সিরিয়াসলি নেওয়া। কারণ ওর ব্যবহার মাঝে মধ্যে উগ্র হয়ে উঠত, যা একজন স্বাভাবিক মানুষের পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আমি আমলে নিইনি। ভেবেছিলাম হয়তো স্বাভাবিক, কিন্তু এসব মোটেও স্বাভাবিক ছিল না। রোদেয়ানের সব কথা শুনে সবাই স্তব্ধ হয়েছে। ঠিক সে মুহূর্তে আফরিন অন্য এক কথা বলে বসলো। আমরা সবাই এটা জানি সায়ন ভাই অতসীকে ভালোবাসে। বিয়েকে আজ তাও ক্লিয়ার হলো। তাই বলেছিলাম তাদের ডিভোর্স হয়ে যাওয়াই ভালো। অনামিকা আপুকে আমাদের মেনে নিতে সমস্যা নেই। তাই বলবো যত দ্রুত ডিভোর্স করানো যায় তাই দেখা উচিত। আফরিনের কথা এবার রাইমা ফুঁসে উঠল। কিছু চিৎকার করে বলল, কেন গো? মেয়েটাকে তোমাদের মানুষ মনে হয় না? যার যখন ইচ্ছে সেভাবে ব্যবহার করবে। অনামিকা আপু যতক্ষণ পর্যন্ত নিজের থেকে সায়ন ভাইকে ডিভোর্স দিবে না, সে পর্যন্ত ডিভোর্সের কথা কেউ মুখে আনবে না। যখন ইচ্ছে হবে মাথায় নিয়ে নাচবে, ইচ্ছে হবে দূরে ফেলে দিবে। তা হচ্ছে না। দেখি কে কি করে। শাস্তি? ঠিক কী শাস্তি দিতে চাইছেন অনামিকা আপুকে? কী করবেন? মারবেন নাকি পুলিশে দিবেন? না, মানে আমি তো এ দুটো ছাড়া কোনো শাস্তি খুঁজে পাচ্ছি না। অনা আপুর জন্য আপনাদের কোনো সিম্পেথি না থাকলেও আমার আছে। মেয়েটা ছোটবেলা থেকে এক প্রকার গুমোট জীবন পার করেছে। এটা চোখে পড়ছে না? ক্রিমিনাল মাইন্ডের স্বাভাবিক। আমরা মানুষের চামড়ায় মুখ দিয়ে অনেক কিছু বলতে পারি, কিন্তু ততক্ষণ অবধি সমস্যা অনুভব করতে পারি না যতক্ষণ আমাদের নিজেদের উপরে না আসে। অনামিকা আবার যাই হোক কেন, সে স্বাভাবিক মাইন্ডে এসব করতো না। সে কারো দয়ার পাত্রী না, আমি বলছি না দয়া দেখাতে, কিন্তু তার অনুমতি ব্যতীত কোনো প্রকার জ্ঞানহীন অবস্থায় তার ডিভোর্স করানো উচিত নয়। তার জীবন নিয়ে খেলার অধিকার কেউ আমাদের দেয়নি। অথচ দেখেন, কোনো না কোনোভাবেই আমরা সবাই এই জঘন্য খেলায় মেতে উঠেছি। আমি জানি অতসী কতটা কষ্ট সহ্য করেছে, কিন্তু অতসীর জন্য বাবা বাদ দিয়ে আমরা সবাই ছিলাম। অনামিকার কে ছিল? কেউ না। তাছাড়া হাতের 5 আঙ্গুল সমান হয় না। ঠিক তেমনই অতসী অনামিকা দুজন আলাদা মানুষ। অতসীর ধৈর্যের প্রশংসা করতে আমি বাধ্য, সেদিকে অনামিকার পরিস্থিতিতে আমি আশাহত। আমি নিজেও অনামিকা আপুকে বারবার কথার দ্বারা অপমান করেছি, কিন্তু আজ বুঝেছি মেয়েটা কতটা ভয়ঙ্কর একা ছিল। যখন আমরা গল্প পড়ি, গল্পের একটা নায়িকা এমন কষ্টে কষ্টে পাই, ঠিক সে বাদে অন্য কারো এমন কষ্ট মেনে নিতে পারি না। গল্পটা শুধু নায়িকা নিয়ে হয় না। একটা গল্প তখন স্বয়ংসম্পূর্ণ হয় যখন প্রতিটি চরিত্র পরিপূর্ণ, প্রতিটি মানুষের জীবনে গল্প থাকে। থাকে বেঁচে থাকার লড়াই, বারবার হাঁটতে হাঁটতে জিতে যাওয়া। আমি অনামিকার আপুর পক্ষ নিচ্ছি না। বলছি না যে সে যা করেছে এর জন্য অবশ্যই সে ধিক্কারের যোগ্য। কিন্তু তাই বলে তার অসহায়ত্বের সুযোগ ব্যবহার করে আমরা কি তার থেকে খুব ভালো কিছু করেছি? এখন আমাদের তার প্রয়োজন, সাপোর্ট প্রয়োজন, ভালোবাসার প্রয়োজন। এভাবে মুখ ফিরিয়ে নিলে সে বড্ড একলা তো, সারা জীবন ছিলই, এখন হয়তো মরেই যাবে। সায়ন ভাই অতসীকে ছাড়বে না এটা আমার বিশ্বাস। আবার সুস্থ মস্তিষ্কে অনামিকা আপু সায়ন ভাইকে আর অতসীর মাঝে আসবে না। আমি অতসীর কথা চিন্তা করি না, কিন্তু অনামিকা আপুকে ফেলে দিতে পারি না। তার ভালোবাসার প্রয়োজন, কেয়ার, ভালোবাসা সব দিয়ে অনামিকা আপুকে নর্মাল লাইফে আমরা ছাড়া আর কে ফিরিয়ে আনবে? রাইবার কথা ইফাত সহমত হলো। সায়ন অতসীর দিকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এই মেয়েটার তাহলে কি দোষ? এই মেয়েটা কেন সহ্য করছে? তবে যাই হোক না কেন, আমি তোমাকে ছাড়বো না অতসী। আমি একা এই ব্রহ্মাণ্ডের ভিতরে, একটি বিন্দুর মতো আমি একা। আমার অন্তর রক্তাক্ত, আমার মস্তিষ্ক জর্জরিত, আমার স্বপ্ন নিয়ন্ত্রিত, আমার শরীর লাবণ্যহীন, আমার জিভ কাটা। তবুও এক নতুন পৃথিবীর স্বপ্ন আমাকে কাতর করে আমাকে তাড়ায়। রুদ্র মোহাম্মদ শাহিদুল্লাহ। অনামিকার সত্যি বড্ড একা। ক্লান্তিতে দুচোখ ভেঙে আসলো, নিজেকে সামলে নিচ্ছে না। শাওয়ারের পানিতে ভিজে যাচ্ছে পুরো শরীর। মাকে তার মনে নেই। বাবাকে দেখেছে বছর দুইয়ের আগে, সংসার করছে দিব্যি। আজকে নিজের জীবনে কেমন যেন খয়রাতি জীবন মনে হচ্ছে। এমন জীবন তো কাম্য ছিল না। ভুলেও সে কারো করুণার পাত্রী হতে চায় না। নিজেকে গুটিয়ে রুম থেকে বেরিয়ে এলো অনামিকা। বাইরে সবাই বসে আছে। হালকা গতিতে অতসীর দিকে এগিয়ে যাচ্ছিল অনামিকা। অতসী এগিয়ে যেতে দুহাত আঁকড়ে ধরে চাইলে অনামিকা ছাড়িয়ে নেয়। আর এত করুণা আর চাই না তার। অতসী, তোকে এখন প্রচণ্ড আদর করতে ইচ্ছে করছে, একটু পরেই আবার তোকে খুন করতে ইচ্ছে করবে। তাই কথাগুলো বলছি। আমি জানি না কেন আমার সাথে এমন হয়, জানতে চাই না। তোর সংসার তুই সামলে নে, আমাকে মুক্তি দে। আমি মুক্তি চাই, কিন্তু হ্যাঁ,
সায়ান মাহমুদ, তোমার সাথে আমার বিয়ে রেজিস্ট্রিটা ফেক ছিল, চাইলে খোঁজ নিতে পারেন। এই কারণে আমি শরীয়ত মোতাবেক বিয়ে করতে রাজি হইনি। না, সে 1 মাসে তোমার কাছাকাছি এসেছিলাম। আমি জানতে চেয়েছিলাম অতসীর প্রতি ঘৃণা কি আমার প্রতি ভালোবাসা সৃষ্টি করবে? যদি করে তাহলে ধুমধাম বিয়ে করে নেব। এভাবে আমার প্রতিশোধ শেষ হবে। কিন্তু কথায় আছে না, রাখে আল্লাহ মারে কে? যাই হোক, যেখানে কোনো সম্পর্ক নেই সেখানে ডিভোর্স আসবে না। অতসীর সাথে কথা শেষ করে অনামিকা রোদনের দিকে এগিয়ে যায়। মুখোমুখি দাঁড়িয়ে বলতে থাকে, আমি মনে করতাম আমার মা আমার সন্তান হয়ে ফিরে আসবে, কিন্তু আমি তাকে বাঁচাতে পারিনি। কোথাও না কোথাও আমার সন্তানের খুনি আপনি। কোনো মা কি পারে তার সন্তানের খুনিকে মাফ করে দিতে? আমিও পারবো না। তাই আমার সামনে কোনো দাবি নিয়ে আসবেন না। কথাগুলো বলে অনামিকা মামাকে গিয়ে হাত ধরে বলল, কয়েকটা দিন, মাত্র 7টা দিন আমাকে আপনার বাসায় ঠাঁই দিন, আমি চলে যাব। সেদিন অনামিকা সত্যি সত্যি চলে যায় অতসী সায়নের জীবন থেকে। তারপর সায়ন খবর নিয়ে জানতে পারে সত্যি তাদের বিয়ে রেজিস্ট্রি হয়নি। এটা নিখুঁতভাবে সব অনামিকা হ্যান্ডেল করেছিল, যেখানে সন্দেহের কোনো অবকাশ ছিল না। অনামিকার মাইন্ড এতটা প্রতিশোধের নেতায় মত্ত ছিল, ভাবলে গা শিউরে ওঠে। অনামিকা রোদেয়ানকে মাফ করেনি, রোদেয়ান আশা ছাড়েনি। 7 দিন পর অনামিকা ইন্ডিয়ার বেঙ্গালুরুতে চলে যায়, কারণ সে নিজেকে সময় দিতে চায়। কেউ বাধা দেয়নি। অতসী সায়নের লাইফ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ একদিন অতসীর কথায় সায়নের সব যেন বিভীষিকাময় হয়ে উঠছে। যে অতসীকে পাওয়ার জন্য এত কিছু, সে অতসী সায়নকে ছেড়ে যেতে চাইছে। মিস্টার মাহমুদ, সব কর্মের ফল না পেলেও কিছু কর্মের শাস্তি এই পৃথিবীতে পেয়ে যেতে হয়। ধরে নিন এটা আমার প্রতি, আমার বোনের প্রতি করা প্রতিটি অন্যায়ের শাস্তি। কোন ধরনের শাস্তি তুমি বললে আমি মেনে নিব? হবে তো মিসেস মাকসুদ, আমার জেদ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। বিয়ের পরে আপনার কাছে আমি কিছু চেয়েছি, শুধু আজকে। চাওয়া না চাওয়া ফ্যাক্ট না। ফ্যাক্ট ইজ দ্যাট আই কান্ট অ্যালাউ দিস। আপনি কি মানুষ, না মানুষ আমাকে, আমার নিজের পরিচয়ে আমাকে চিনতে পারবে? তুমি আমার কোম্পানিতে জয়েন করো। ইনফ্যাক্ট তুমি চাইলেই আমি দেশেই। মিস্টার মামুদ, এটা একটা স্বপ্নের মতো। আমি ফ্রিতে কিছু চাই না। সাফল্যের কোনো শর্টকাট পদ্ধতি নেই। আপনি যেতে না দিলেই চাইলে আমি যেতে পারবো না। কিন্তু এভাবে হয়তো আমার সব ইচ্ছেগুলো মাটিচাপা পড়ে থাকবে। অতসীর কথা শেষ না হতেই সায়ন দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। যাবে না কেন? যে অতসীর জন্য এই গল্পের শুরু, সে গল্পের অতসী এভাবে সায়নকে ছেড়ে 2 বছর জন্য সিঙ্গাপুর চলে যাবে। শুধুমাত্র একটা ভালো কোম্পানি থেকে জবের অফার এসেছে, গ্রাফিক ডিজাইনের উপর আরও বিস্তার জানতে পারবে বলে। আবার বলেছে কি না এসব শাস্তি? 2 বছরের হিসাবও জানে নাকি? দিহানের বাচ্চাকে পানিতে চুবিয়ে রাখতে ইচ্ছা করছে। আজ ও যদি অতসীকে এসব না শিখাতো তাহলে হয়তো এমন স্বপ্ন অতসী দেখতো না। বেশ রাত করে সায়ান বাড়ি ফিরে অতসী দিব্যি বসে আমলকি খাচ্ছে, বেশ রাগের সাথে। সায়ান এসে হাত থেকে আমলকি নিল। অতসী ফ্যালফ্যাল চোখে তাকিয়ে আছে, কথা না বলে ফ্রেশ হয়ে চলে গেল সায়ান। ফিরে এসে সায়ান অতসীকে খাবার খাওয়ার জন্য হাত বাড়াতে অতসী বলল, আজ আমি দেই। সায়ন মুচকি এসে খাবার অতসীর মুখে দিয়ে খাবার তুলে নিয়ে দিয়ে বলল, আমরা একজন অপরকে কতটা ভালোবাসি এটা জানতে হলে, বুঝতে হলে আমাদের দুজন দুজনকে সময় দেওয়া প্রয়োজন। আজ থেকে ঠিক 5 দিন পর তোমার যাওয়ার সময়। আশা করি বুঝছো? কথাগুলো বলার সময় সায়নের কণ্ঠস্বর পাল্টে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে অতসীর মুখে খাবার তুলে দিল। অতসীর গলা দিয়ে আজ যেন খাবারগুলো নামছে না, কে জানে। সারা রাত অতসী সায়নের বুকের পাশে মাথা রেখে জেগেছিল। ইদানিং আগের মতো অস্বস্তি কাজ করে না, কিন্তু অনামিকার এসব কাজগুলো মানতে বেশ কষ্ট হয়। ভাবতে অবাক লাগে সায়ন, ইফাত কিংবা দিহানের মতো মানুষদের এত সহজে মিথ্যে বিয়ের অভিনয় এত নিখুঁতভাবে কীভাবে ফাঁসিয়ে ফেললো। পরের দিনগুলো খুব দ্রুত পার হলো। অতসী যেদিন চলে যাচ্ছিল অতসীর বাবা এসেছিল, কিন্তু সায়ান তার সাথে অতসীকে একা ছাড়েনি। এয়ারপোর্টে সবাই ছিল, কিন্তু সায়ান ছিল না। বাসা থেকে তাকে বিদায় দেয়, কারণ সে অতসী চলে যাওয়া হয়তো সহ্য করতে পারছিল না। সবাইকে ছেড়ে যেতে অবশ্যই খারাপ লাগছে। অথচ ভেবেছিল মিস্টার মামুদ অন্তত আসবে, এয়ারপোর্ট অবধি তার হাতে হাত রেখে যাবে, কিন্তু এমন হলো না। শুধু ইফাদ এসেছে সাথে। ইমিগ্রেশন শেষ করে অতসী কান্নায় ভেঙে পড়ে। খুব কষ্ট হচ্ছিল অতসীর, তবু নিজেকে সামলে নিয়ে পাড়ি দিচ্ছিল স্বপ্নের দেশে। প্রথমে অতসীর সব কিছুতে সমস্যা হচ্ছিল। জলবায়ু পরিবর্তন, ঠিকমতো কিছু করতে পারতো না। খেতে বসলে সায়নকে মনে পড়ে কেঁদে উঠত। সবসময় অতসী সায়নের কমতি অনুভব করলেও মুঠোফোনের পাশে সায়নের কণ্ঠ শুনে মাঝে মধ্যে কেঁদে উঠত অতসী। তবু অতসীর স্বপ্নের পথে বাধা হয়ে আসতে দিচ্ছিল না সায়ন, কারণ ভালোবাসার জন্য নিজেকে, মনকে আকাশের মতো মুক্ত করে দিতে হয়, যাতে ভালোবাসা শুধু যেন আপন আকাশে উঠতে পারে, ওড়ার জন্য যেন অন্যের আকাশে পাখনা মেলে না। নিজেকে সামলে গুছিয়ে উঠতে কেটে গেল 3টি মাস। 3 মাসে অনেক কিছু শিখেছে অতসী। মানুষ চিনেছে, পরিবেশ বুঝতে পেরেছে। পাওয়ারের খাতায় জমা হয়েছে অনেক কিছু, শুধু সায়নের উপস্থিতি অনুভবগুলো বাদে।
আজ কোনো এক ফ্রেন্ডের বিয়েতে ইনভাইট করেছে অতসীকে। খ্রিস্টানদের বিয়ে কখনো অতসী দেখেনি, তাই তো বিনা বাক্যে রাজি হয়েছে। মোটামুটি থিম অনুযায়ী লং ড্রেস পরেছে, অফ হেয়ার কালারের চুলগুলো ছেড়ে দিয়েছে, সাথে কিছু ফুল। দ্রুত তৈরি হয়ে পৌঁছে যায় ভেন্যুতে। বিয়ের সব নিয়ম সে দেখতে চায়। বিয়ে শেষ হওয়ার পর একটা সময় নতুন বউ নিজের হাতে ফুল ছুঁড়ে মারে, যা অন্য কোনো মেয়ের হাতে পড়লে তার বিয়ে দ্রুত হয়, এটা তাদের মাননি। কিন্তু এবার ফুল এক ছেলে পেল। ছেলেটা অতসীর কোলে ঘুট করে অতসীর সামনে হাঁটু গেড়ে ফুল দিয়ে বসে। সে চারপাশে সবাই হৈ হুল্লোড় করে অতসীকে প্রপোজাল একসেপ্ট করতে বলেছিল। অতসী এমন পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিলেন না। বেশ ঘাবড়ে গিয়ে দু হাতে কাপড় দিয়ে ধরে দাঁড়িয়ে আছে। ছেলেটা যেই না অতসীর হাত ধরতে যাবে, ঠিক তখন কেউ একজন ছেলেটাকে সজোরে লাথি মেরে ফেলে দেয়। অতসী কিছু বোঝার আগেই সামনের ছেলেটাকে একজন মেরে রক্তাক্ত করে ফেলেছে। সেদিকে তাকিয়ে কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। এ আর কেউ নয়, মিস্টার সায়ন মাহমুদ। হাসবে না কাঁদবে অতসী বুঝে উঠতে পারে না। দৌড়ে সায়নের কাছে যেতে সায়ন হাত দিয়ে ইশারা করে থেমে যায়। চারপাশে লোকজন জমে গিয়েছে। ইতিমধ্যে কয়েকজন মিলে সায়নকে ছাড়িয়ে নিয়েছে। পরিস্থিতি হাতের নাগালের বাইরে চলে যাচ্ছিল। পরিস্থিতি সামলে উঠতে অতসী সবাইকে বলে সায়ন ওর স্বামী, কারণ না হলে সায়ন জেলে যাওয়া নিশ্চিত। সায়ন অতসীকে টেনে সেখান থেকে নিয়ে চলে যায়। রাস্তার ফুটপাত ধরে হাঁটছিল অতসীর হাত ধরে। গাড়ি আস্তে 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 অতসী বলল, মিস্টার মাহমুদ, আপনি শার্ট খুলে ফেলুন, ভিজে গেছেন তো। কেন? আমার জরিমানা করানো খুব প্রয়োজন? মানে? জরিমানা আসলো কোথা থেকে? এদেশের নিয়ম এটা, খালি গায়ে কেউ রাস্তা চললে তাকে জরিমানা করা হয়। আচ্ছা, আপনি এখানে কিভাবে, কখন, কবে এসেছেন? তোমার সাথে একই ফ্লাইটে। রাইমা দিহান সম্পর্কে ইদানিং বেশ স্বাভাবিকভাবে চলছে। একদিন বিকেলে দিহান খুব মনোযোগ দিয়ে কিছু চিন্তা করছিল। কফির মগ সামনে রাখতে রাখতে রাইমা জিজ্ঞেস করলো, কি হয়েছে? এত কিসের চিন্তা? ভাবছি কি, আচ্ছা, এটা কখনো ভেবেছো, সায়ান যদি আন্টিকে অতসীর কথা স্পষ্টভাবে বলে থাকে, তাকে দেখিয়ে থাকে, তাহলে আন্টি কেন অনামিকার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে গেল? অনামিকা অপমান করার পরেও কেনই বা আন্টি বিয়েতে রাজি হলো? সব রহস্যের সমাধান হলেও ঘুরে ফিরে আমরা সেখানেই আটকে আছি, কারণ মূল অধ্যায়ে আমরা এখনো যেতেই পারিনি। অ্যাপার্টমেন্টে ফিরে এসে অতসী দ্রুত ফ্রেশ হয়ে শাড়ি পরে নিল। সায়ান অতসীকে শাড়িতেই পছন্দ করে। ফ্রিজ থেকে মুরগির মাংস বের করে দ্রুত ভুনা খিচুড়ির প্রিপারেশন নিচ্ছিল। ইতিমধ্যে সায়ান ফ্রেশ হয়ে বেরিয়েছে। কলিং বেল বেজে উঠতে সায়ান বেরিয়ে যায়। ফিরে আসে ল্যাগেজ হাতে। অতসী যখন রান্না শেষ হলো তখন সায়ান কাউচে বসে ল্যাপটপে কিছু করছিল। অতসী পাশে বসতে দেখতে পেল ল্যাপটপের স্ক্রিনে আর কিছু না, কিচেনের সব কিছু দেখা যাচ্ছে। কয়েক মুহূর্ত সময় লাগলো পুরো বিষয়টা বুঝতে। এর মনে হচ্ছে মিস্টার সায়ন মাহমুদ অতসীকে নজরবন্দি করে রেখেছিল। পুরো বাসায় সিসি ক্যামেরা ইনস্টল করা। পা তুলে সায়নের পিঠের উপর ভর দিয়ে বসে। এখানে আসার পরে একবারও কথা বলেনি সায়ন। অভিমান, তাই তো। মিস্টার মাহমুদ, আপনি এখানে কেন এসেছেন? মিস করছিলেন আমায়? না। অতসী ভেবেছিল উত্তর হ্যাঁ হবে, কিন্তু না, মুখের উপর না। এ বড্ড অন্যায়। তবে কেন এসেছেন? আমি তো আপনাকে মিস করিনি। সায়ন অতসীর কথায় উত্তর না দিয়ে উঠে চলে যায়। ফিরে আসে হাতে খাবার নিয়ে। প্রায় ৩ মাস পর অতসী আজ সায়নের হাতে খাবার খাবে। খুশিতে ডগমগ। সায়ন অতসীর মুখের দিকে খাবার তুলে শান্ত গলায় বলল, তোমার কলিগরা জানে না তুমি বিবাহিত? কি জানি। কখনো বলনি? কেউ জিজ্ঞাসা করেনি তো? আচ্ছা, আপনি বলেছেন আপনি আমার সাথে এসেছেন, তাহলে এতদিন কোথায় ছিলেন? অতসীর কথায় সায়ান বাম পাশের জানলার দিকে ইশারা করলো। তার মানে অতসীর ধারণা ঠিক। কেউ একজন জানলার পর্দার আড়ালে অতসীকে দেখতো। কেউ যে অতসীকে ফলো করে, এমন কথা সায়ানকে অতসী বলেছিল, কিন্তু সায়ানের কথা গায়ে মাখেনি। আজ বুঝতে পারছি কেন মাখেনি। মিস্টার মাহমুদ, আপনার ব্যবসা বাণিজ্য তো লাঠে উঠবে কেন? বাহ, আপনি এখানে আমার সাথে দেশের বাইরে, তাহলে ওসব কেউ দেখবে? কাল সকালে বুঝতে পারবে। খাওয়া শেষে সায়ন উঠে ফ্রেশ হয়ে লাইটস অফ করে বিছানায় গা এলে দেয়। অথচ কী ভেবেছিল কাল রাতেও যে সায়ন আজ এভাবে এখানে থাকবে? সায়ন হাতে হাত রেখে অতসী বলল, মিস্টার মাহমুদ, অভিমান না, তাহলে কথা বলছেন না কেন? কারণ অতসী, তুমি সব বুঝতে পারো, শুধু আমায় ছাড়া। ভালোবাসি তো। অতসীর কথায় সায়ন ধরপড়িয়ে উঠে লাইট অন করে ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, কি বললে? ভালোবাসি তো? শিওর তুমি? না। আমি শিওর হব কেন? শিওর তো হবে সাহারা আপু। আহা, কত প্রেম, যত্ত সব। মেয়েদের নিজেদের মধ্যে এইসব একটা গুণ খুব ভালোভাবে রপ্ত করতে জানে। তা কি জানো? আর যাই হোক, প্রিয় মানুষ যদি কেউ ভুলেও পছন্দ করেছে, তবে সারা জীবনেও তার নাম ভুলবে না, এবং সবসময় প্রিয় মানুষকে এটা ওটা নিয়ে খোঁটা অবশ্যই দিবে। ভালো করি। এটা বেশ। অভিমান করার কথা আমার, আর এখানে উল্টো। সায়নের কথায় উত্তর না দিয়ে অতসী নাক ফুলিয়ে বসে আছে।
রাগ করলে মানুষ গাল ফুলিয়ে বসে থাকে, কিন্তু অতসীর নাক ফোলায়। সেই ফোলানাকে টুক করে সায়ন একটা কামড় বসিয়ে দিয়েছে। সে রাতে ভালোবাসার এক নতুন অধ্যায় শুরু হলো নতুনভাবে একে অপরকে আবিষ্কার করা। কয়েক দফায় ভালোবাসির পর ভোর রাতে কখন অতসী ঘুমিয়েছে নিজেও জানে না, কিন্তু সায়ান পুরো সময় জেগে রইল। পুরো 2 বছর অ্যানালিসিস করতে ব্যস্ত সায়ন চিন্তার ব্যাঘাত ঘটল। অতসী ফোনে আসা কলে, মেসেঞ্জারে এত সকালে কল! হিসাব করে দেখলো বাংলাদেশে তখন বেলা প্রায় 11টা। অনামিকার কল দেখে সায়ন মোটেও অবাক হয়নি। সায়ন জানে ইদানিং দুই বোনের মধ্যে বেশ সখ্যতা। বাবা মায়ের ভুলের জন্য মাঝপথে দুবোন আলাদা হয়েছিল, কিন্তু সময়ের স্রোতে সব ঠিক করে দিয়েছে। তবুও সায়নের মনে অনামিকাকে নিয়ে একটা খুঁতখুঁত কাজ করে, হয়তো অনুশোচনা। যাই হোক, ফোন সাইলেন্ট করে রেখে ঘুমের দেশে পাড়ি দিল সায়ন। একজন সফল পুরুষের জীবনে যেমন একজন নারীর অবদান থাকে, ঠিক তেমনই একজন সফল নারীর পিছনে একজন পুরুষের অবদান। সায়ান অতসীর জন্য এক আশীর্বাদ স্বরূপ অবদান রেখেছে। সবসময় ছায়ার মতো থেকেছে, কেয়ার করেছে, শাসন করেছে, ভালোবেসেছে, ভুল শুধরে দিয়েছে। তাই তো ঠিক 2 বছর পর আজ সেই কাঙ্ক্ষিত দিন এসেছে। বেস্ট উমেন এন্ট্রি পিরিনুর এর খেতাব আজ অতসী পেতে চলেছে। দেশে বিদেশে প্রায় 200 জন দরিদ্র নারীদের নিয়ে কাজ করতে স্বাবলম্বী করে তুলতে পেরেছে। এতে দিহান রাইমার অবদান কিন্তু কম নয়। দিহানের হাত ধরে কাজের শুরু, কিন্তু সায়নের সাথে পথ চলা। হ্যাঁ, 2 বছর পার হয়েছে, সায়ন নিজের বিজনেসকে মাল্টিন্যাশনাল করতে সক্ষম হয়েছে। সেদিকে অতসী নিজেকে প্রমাণ করেছে। এমন একদিন সায়নের অফিসে একটা পার্সেল আসে, নাম ঠিকানা কিছুই নেই, শুধু সায়নের নামে এসেছে এটাই। পার্সেল খুলে হতভম্ব সায়ন হয়ে বসে আছে। কিছুক্ষণ পর উঠে ফিরে আসে অথসীর কাছে। অথসী তখন দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। অনেক হয়েছে, এবার ফিরে যাবি। সায়নকে এ সময় ফিরে আসতে দেখে অথসী উঠে দাঁড়ায়। ইশারায় জিজ্ঞাসা করে কি হয়েছে। কিছু একটা টেবিলে রেখে ধীরে ধীরে অথসীর দিকে এগিয়ে আসে সায়ন। অথসী কথায় উত্তর না দিয়ে হাঁটু গেড়ে অথসীর সামনে বসে পড়ে। পেটের দিক থেকে কাপড় সরিয়ে অজস্র ভালোবাসা দিয়ে ভরিয়ে দিচ্ছিল। অতসী সায়নের চুলে হাত রেখে বলল, এত সহজে বুঝলেন কিভাবে? আমি তো মনে করেছিলাম আপনি ভয় পাবেন। কে পাঠালো? চিন্তা থাকবেন, আর আপনি আমার সব আশায় পানি ফেলে দিলে। সায়ন উঠে দাঁড়িয়ে প্যাকেট থেকে প্রেগনেন্সি কিট বের করে অতসীর দিকে এগিয়ে বলে, এটা কি তুমি ছাড়া আর কেউ করবে না মিসেস মাহমুদ, রেজাল্ট পজিটিভ। আমি বাবা হব, অথচ তুমি আমাকে না জানিয়ে, নিজের মুখে না বলিয়ে কুরিয়ার করে আমাকে এটা পাঠিয়েছো, শুধুমাত্র আমি যেন চিন্তায় থাকি কে পাঠাতে পারে। অথচ এটা চিন্তা করলে না, আমি তোমার সব পাগলামোর সাথে খুব ভালোভাবে পরিচিত। তবে এ ভারী অন্যায়। অন্যায়? তা নয়তো কি? এভাবে সকাল সকাল সারপ্রাইজ দেয়? জানো তো দ্রুত ড্রাইভ করে এসেছি, এদিকে ট্রাফিক রুলস, অন্যদিকে নিউজ। এর মধ্যে কি চলছিল শুধু আমিই জানি। জরিমানা হয়েছে, আর আমি কখনো কারো জরিমানা মওকুফ করি না। বেশ কয়েকদিন পর সায়ন অতসী দেশে ফিরে আসে। অতসীর আদর যত্নে কমতি রাখে না সায়ন। মাঝে বড় মা এসে অতসীর সাথে দেখা করেছে। অতসীর বাবার প্রতি দুই মেয়ের আর এখন কোনো অভিযোগ নেই। বাবা নিজের ভুল বুঝতে পেরেছে, এটাই অনেক। আমেরিকা এখন দরিদ্র বিধবা মহিলা এতিমদের নিয়ে কাজ করছে। চেষ্টা করেছে তাদের সুন্দর একটা জীবন উপহার না দিলেও পারলেও যেন স্বাভাবিক একটা জীবন দিতে পারে, কিন্তু রোদেয়ানকে মাপ করতে পারেনি। আদব করবে কিনা জানে না, তবে রোদেয়ান হাল ছাড়েনি। অনামিকা সাপোর্ট হওয়ার চেষ্টা সে করেই চলছে। আজ সায়ানদের বাসায় সবাই একত্রিত। একদিন পর পুরো ফ্যামিলি, দিহান, ইফাতরা সবাই একসাথে। কিন্তু সকাল থেকে অতসী বার চারেক বমি করে ক্লান্ত শরীরে গা এলিয়েছে মায়ের কাছে। এসির মধ্যে ঘামছে সে। সায়ান অতসীর পায়ের কাছে বসে আছে। অনামিকা হাত পাখা দিয়ে বাতাস করছিল। তখন রাইমার হাতে তেঁতুলগুলো পানি নিয়ে আসে। অতসীর দিকে এগিয়ে দিতে রাইমা বাধা দেয়। সবে মাত্র 3 মাস চলছে, রাইমাকে বাধা দেওয়ায় রাইমা বেশ খানিকটা মন খারাপ করে, কারণ সে ভেবেছিল অতসীর বমি এতে কমে যাবে। অনামিকা সায়ানের উদ্দেশ্য করে বলল, মিস্টার সায়ান মাহমুদ, নিজের জিনিসের খেয়াল নিজে রাখতে শিখুন। খেলা কিন্তু এখনো শেষ হয়নি। ভুলে যাবেন না, প্রতিটা চুনোপুটির পিছনে রাঘব পোয়াল থাকে। শেষ বাক্য বলার সময় অনামিকার স্থির দৃষ্টি ছিল রাইমার দিকে। পৃথিবী একটা সংসার, এখানে কারোর জন্য কিছুই থেমে থাকে না। একজন না থাকলে অপর মানুষ ঠিক না থাকা মানুষগুলোর উপর দায়িত্ব পালন করে। তাই হয়তো পৃথিবীর জগৎ সংসার বলে। আমার মতে থাকুক না এই পৃথিবীর দায়িত্বের সংসার হিসেবে, যেখানে দায়িত্বগুলো নিতে হয় না চাইতেও, পালন করতে হয় হাসি মুখে কিংবা অধিকারে। আজ সত্যি অতসীর সংসারে সুখ নেমে এসেছে। ছেলেরা খেতে বসেছে, সায়ান, রিফাত, রোজে আর আমিনুর সাহেব, দিয়ান। কিছুক্ষণ আগে বলা অনামিকার কথা হয়তো তোলপাড় করে চলছে কারো মনে। তবুও সবাই আড্ডায় মগ্ন, কিন্তু দিহান স্থির বসতে পারছে না। একটা অজানা অস্থিরতা কাজ করেছে মনে। খাওয়া প্রায় শেষের দিকে হলেও দিহানের প্লেটে খাবার তেমনই আছে। সহ্য করতে না পেরে ডাইনিং টেবিলের উপর সজোরে আঘাত করে দিহান বলল, কেন করলি এসব, কেন?
এসব করার কি খুব প্রয়োজন ছিল? তুই কি সত্যি মানুষ? খাবার টেবিলে সবাই হতভম্ব হয়ে বসে আছে। দিহানের কথা শেষ করতে করতে জোরে আঘাত করলো। কয়েক মুহূর্তে পর অতসীর হাত অনামিকায় এগিয়ে নিয়ে আসছিল। মেয়েটা কয়েক ঘন্টায় নুইয়ে পড়েছে। ওদের আসতে দেখে দিহানের সামনে থাকা মানুষটা বেশ আশি ভঙ্গিতে চেয়ারে হেলান দিয়ে বসে আছে। এটো হাত খাবারের থালায় রেখে বলতে শুরু করলো, ও মিস অনামিকা ইসলাম, তাহলে সব বলে দিয়েছো? হুম, ভালো, বেশ ভালো। শেষ পর্যন্ত আমের দুধে মিশে আঁটি গড়াগড়ি খেলো। এদিকে সায়ান খুব শক্ত করে অতসীর ডান আঁকড়ে ধরে আছে। চেয়ারে বসিয়ে আলতো করে মাথায় হাত রেখে বলল, যা হচ্ছে বা শুনবে শুধু হালকাভাবে নিজে নিবে। মাইন্ড নিয়ে এগুলো চিন্তা করলে আরও ভেঙে পড়বেন। তোমার থাকা প্রয়োজন না হলে কখনো এখানে নিয়ে আসতাম না। সায়নের কথা শুনে সামনে থাকা ব্যক্তিটি হাসলো। হেসে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করলো, এত প্রেম কোথা থেকে আসে রে? তোর এই প্রেমের জন্য আজ এই দশা। তুই কি জানিস এই মেয়ের জন্যই তোর মা কেল্লাফতে হতে যাচ্ছিল? দিয়ানের এই কথাগুলো শুনে এগিয়ে গিয়ে কলার ধরে উঠিয়ে জিজ্ঞেস করলো, সারা জানোয়ার লেডিকে আর একটা কিছু বললে মেরে পুঁতে দিব। রাইমা খুব শক্তি দিয়ে দিয়ানকে ছাড়িয়ে নিয়ে আসে। সামনের ব্যক্তি এক ঢোক গিলে গ্লাস পানি পুরো শেষ করে হাত ধুয়ে চেয়ারে পুনরায় ভঙ্গিতে বসে বলতে লাগলো, ফাত আমার নামের মধ্যে লুকিয়েছিল তোমাদের জন্য পাতা ফাত, অথচ তোরা বুঝিসনি। হ্যাঁ, আমি ইফাত। এই পুরো পুতুল নাচ নাটকের সংলাপ আমি সাজিয়েছি। আর তোরা তোরা তো আমার পুতুল নাচের সেই পুতুল, যাকে আমি যখন চেয়েছি ঠিক তেমনই নাচিয়েছি। ওয়েট ওয়েট, প্লিজ কেউ কোনো প্রশ্ন করবেন না। রাইমা, আমি সব বলবো, কিন্তু ডিস্টার্ব করা মোটেও পছন্দ নয়। তো মিস্টার সায়ন মামুদ, তোর মনে আছে তুই কোথায় তোর মিসেস মামুদকে দেখেছিলি? আমার কিন্তু মনে আছে, কারণ আমি তোর সাথেই ছিলাম। আমাকে লুকিয়ে চড়িয়ে সেদিন দুপুরে যখন তুই অতসীকে নদীর পাড়ে দেখেছিলি, তার ঠিক 56 মিনিটের মাথায় অতসীর পরিবারের পুরো ডিটেলস আমি পেয়েছিলাম। যদিও তখন এসব কিছুই প্ল্যান করিনি, কিন্তু ওই যে কপালে লিখন না যায় খণ্ডন। তুই যেদিন অতসীকে দেখেছিলি, সেদিন মাত্র 37 সেকেন্ডের মধ্যে তোর নিয়তি আমি পাল্টে দিয়েছিলাম। কিভাবে? তুই যখন আন্টিকে দেখালি, ঠিক সে মুহূর্তে তোর ফোনে কল এলো। তুই পিছনে ফিরলি। অতসী হঠাৎ কোনো কারণে মাটিতে বসে পড়ল। ওর জায়গায় অনামিকা দাঁড়ালো। আন্টি অনামিকাকে দেখলো। দেখ নিয়তির খেল। তুই পিছনে ফিরতে ফিরতে অনামিকা বসে আবার অতসী দাঁড়িয়ে যায়। তুই মনে করিস আন্টি অতসীকে দেখেছে, আন্টি মনে করে তুই অনামিকাকে পছন্দ করিস। তারপরে কাহিনী সব জানা। যেহেতু ওদের সব খবর আমার কাছে ছিল, তাই আমি খুব সহজে এবার অনামিকার সাথে যোগাযোগ করি। আমি জানতাম অনামিকার অতীত বর্তমান, তাই তো ওকে হাত করতে আমার বেশি সময় লাগেনি। কিন্তু ঝামেলা হতো অনামিকার বাচ্চা। কি করব বল? এত বছরের প্রতিশোধে কয়েক সপ্তাহের ভ্রূণের জন্য তো আর নষ্ট হতে দিতে পারি না। তাই জুসের সাথে মেডিসিন মিশিয়ে দিয়েছিলাম। যথারীতি অনামিকার মিসক্যারেজ হলো। ও মানসিকভাবে ভেঙে পড়ল, আমার জন্য সুবিধা হচ্ছিল। কিন্তু মাঝে মধ্যে অতসীর জন্য দরদ দেখাতো। তখন আবার ছোটবেলা থেকে না পাওয়ার লিস্ট ধরতে হতো। আন্টি সায়নকে বলেছিল, মেয়ে ভালো না, তুই মেয়ের বোনকে বিয়ে করতে চাইলে আমি এনে দেব। এটা আরও ভালো খবর ছিল আমার জন্য। ওই যে হিউম্যান সাইকোলজি, দুদিনে খাটাতে লাগলাম। যখন যখন অনামিকে সায়নের কাছে অতসীর নিন্দে করতো, তখন আমি আগুনে ঘি ঢালতাম আমার কথা দিয়ে। অনামিকার অসহায়ত্ব এমনভাবে সায়নের কাছে উপস্থাপন করতে লাগলাম, যাতে সায়ন বাধ্য হয়ে অনামিকার সাথে যোগাযোগ করে। এদিকে সায়নকে আমি যতই বুঝিয়েছি অতসী খারাপ, ততই সে ওর জন্য পাগল হচ্ছিল, তাই তো কিডন্যাপ করতে যাচ্ছিল। ঠিক আগ মুহূর্তে অনামিকাকে অতসীর জায়গায় কিডন্যাপ করাতে হয়। আন্টি যেহেতু বিয়ের আগে কোণে দেখেন নাই, তাই আগে বুঝেননি। দেখেননি না, আমি দেখাইনি। একদম বিয়ের বরযাত্রী নিয়ে অনামিকার বাড়ি পৌঁছে অনামিকাকে দেখে। আন্টি তখন চাইলেও কিছু বলতে পারেনি, ছেলের খুশি আর অনামিকার সম্মানের জন্য। কিন্তু লাস্ট মোমেন্টে অনামিকা বলল সে বিয়ে করবে না, কোনোভাবেই রাজি হচ্ছিল না। তাই মিথ্যে বিয়ের ড্রামা করতে হয়। তারপর সব নর্মাল। কিন্তু অ্যাক্সিডেন্ট সব পাল্টে দিয়েছিল। ভেবেছিলাম অন্যভাবে দিয়ানের থেকে প্রতিশোধ নেব, কিন্তু অ্যাক্সিডেন্ট পর অতসীর প্রতি দিহানের কেয়ার দেখে অনামিকাকে বাঁচিয়ে রাখতে বাধ্য হলাম। না হলে অনামিকাকে মারা আমার জন্য কোনো ব্যাপার ছিল না। আচ্ছা দিহান, তোর কি এটা মনে হলো না যে ইফাত বিয়ের পর অতসীর সাপোর্ট হচ্ছে? সে চাইলে বিয়ে আটকাতে পারত। রাইমার সন্ধান তোকে আমিই দিয়েছিলাম। অতসী রাইমার মাঝে তুই যে কষ্ট পাচ্ছিস, বিশ্বাস কর, তোর কষ্টে এমন শান্তি আমি সারা জীবনেও অনুভব করিনি।
হঠাৎ একসময় মনে হলো অনামিকাকে সরিয়ে দেওয়া উচিত। তাই তো সায়ন অতসী গ্রামে গেলে চেষ্টা করলাম, কিন্তু অতসী মায়ের জন্য পুরো প্ল্যানে পানি পড়ল। এদিকে হাসপাতালে আবার সব মিটমাট শান্তভাবে আবার পুনরায় সাজানো আগে অনামিকা সুস্থ হলো, কিন্তু কোনোভাবেই আমার মনে হলো অনামিকা সায়নের সাথে নিজেকে আবদ্ধ করতে চাচ্ছিল, হয়তো নিয়তি মেনে। তাই অতসীর রুমের ঠিকানায় আমি দিয়েছিলাম অনামিকায়। সায়ন ভুল করেনি। কথায় কথায় সায়ন এতটাই মগ্ন করেছিল ও দরজা খোলা থাকা কথা ভুলেই যাই। ওইসব সব মস্তিষ্কের খেলা। পরবর্তীতে সব জানা, আমি চাইছিলাম অনামিকা যেন কোনোভাবে আমার নাম মুখে না আনে, অন্তত সেদিন। পরবর্তীতে পুতুল হলো রাইমা। ওকে দিয়ে সবটা এমনভাবে উপস্থাপন করেছিলাম যে সবাইকে বাধ্য হয় অনামিকাকে সহমর্মিতা দেখাতে ইন্ডিয়া পাঠিয়েছিলাম আমি নিজে। সেখানেও চেষ্টা করেছিলাম ওকে সরিয়ে দেওয়ার, কিন্তু পারিনি রেদওয়ানের জন্য। আজ সে না পারা আমাকে সত্যি বলতে বাধ্য করলো। এদিকে সায়ন বাবা হতে চলছে। এত সুখ তোকে দেই কি করে? তাই তো অতসীকে কাল রাতে মেডিসিন দিয়েছি, যার ফলে ও অসুস্থ হবে, বাচ্চা অ্যাবর্ট হয়ে যাবে। ইফাদের কথা শুনে অতসী খুব ঘুরে সায়নের হাত ধরে। সায়ন অতসীকে হাত ছেড়ে দিয়ে ইফাদের নাক বরাবর ঘুষি মারল। ইফাত পড়ে যায়। আফরিন দ্রুত উৎপাতকে টেনে তুলে শাড়ির আঁচল দিয়ে নাক থেকে পড়া রক্ত মুছে দিচ্ছিল। অঝরে কাঁদছিল আফরিন। রিয়ান শান্ত গলায় জিজ্ঞাসা করলো, কেন করলি এমন? উচ্চ শব্দে গা দুলিয়ে হেসে ইফাত উত্তর দেয়, মনে আছে মাধ্যমিকের পর আমার সাইকেল রেস? এই রেসে তোরা হেরেছিলে, আমি জিতেছিলাম। আমি কিন্তু ফিরে আসার সময় আমাদের অ্যাক্সিডেন্ট হয়। তোরা একজন আরেকজনের হাত ধরলেও আমার হাত ধরিসনি। আমি পড়ে যাই প্রায় 70 ফিট উঁচু জায়গা থেকে। আমার স্বপ্ন সব শেষ হয়ে যায় সে রাতে। আমি কখনো সামরিক সেনাবাহিনীতে যোগ দিতে পারিনি, কেন জানিস? আমার ডান পায়ের গোড়ালিতে সমস্যা হয়। আমি ঠিকমতো দাঁড়াতে পারি না। ঠিক যেদিন আমার সুখ, আমার স্বপ্ন তোরা ছিনিয়ে নিয়েছিলি, সেদিন থেকে আমিও প্রতিশোধ নিতে চেয়েছি, এবং আমি পেরেছি। দীর্ঘশ্বাস ফেলে সায়ন বলে, ইফাত, সেদিন যা হয়েছিল সব অ্যাক্সিডেন্ট মাত্র। আমাদের কারো হাত ধরার সুযোগ তুই পেয়েছিলি না। দিহান আমাকে তুলে নেওয়ার পর হাত বাড়ানোর আগে তুই পড়ে গিয়েছিলি। এতে কারো দোষ ছিল না, যা দোষ ছিল সব আমাদের নিয়তের। বিনিময়ে হাসলো ইফাত, কিন্তু কোনো উত্তর দিল না। প্রায় 2 মাস পর আজ অতসীকে প্রথম সোনোগ্রাফি রিপোর্ট হাতে দিল। 3 তিনটে বাবু আসছে চলেছে। সায়নের খুশির থেকে চিন্তা বেশি। এই একটু পেটে 3 জনের জায়গা হবে কি করে? সায়ন এমন মিষ্টি চিন্তায় অতসী শুধু হাসে। ইদানিং তো রাইমা প্রতিদিন আসে, পেটের কাছে মুখ নিয়ে হাজারো গল্প করে অতসীকে। অতসী তো রাইমাকে চেনেই না। সেদিন সায়ান দিয়ানের ডান হাত দিয়ে অতসীর পেটে রেখে বলে, তোর অনুভব করার অধিকার আছে, অন্তত অতসীর বন্ধু হিসেবে তুই এই সুখ অনুভব করতে পারিস। দিহান সেদিন সবেমাত্র দুবাই থেকে ফিরেছে। ক্লান্ত শরীরে যেন স্নিগ্ধতা সৃষ্টি হচ্ছিল। মিনিট 10 পর দিহান রাইমার দিকে তাকিয়ে বলল, এবার তো রাই আমারও জুনিয়র মেহবুব চাই, না হলে আমার এই বাবাইগুলো কার সাথে খেলবে? রাইমা লজ্জা পেয়ে অতসীর কাঁধে মুখ লুকালো। অতসী বলে, দিহান, আমাদের 2 বান্ধবীর আগের থেকে ডিল করা আছে। আমাদের ভবিষ্যৎকালে আমরা বেআইন হব। আপনার আপত্তি আছে? আরে আপত্তি? কিসের আপত্তি? আজকেই পাকা কথা দিয়ে গেলাম, দিহান, তোর মেয়ে আমার ছেলেকে দিয়ে আনবো। আপত্তি থাকলে তুলে আনবো। তারপর বিয়ে করিয়ে দরকার পড়লে ঘরে বন্দি করে রাখবো। শালা তুই এছাড়া আর কি পারিস? খালি গুন্ডামি। তবে আমি রাজি, কিন্তু তার আগে লেডি তোমার রায়কে বুঝাও। রাইমা মেকি রাগ করে দৌড়ে চলে আসে। তখন অতসী বলে, আমাদের সবার সব গুছিয়ে উঠতে দাদা ভাইয়ের সব তছনছ হয়ে গেছে। সামনের মাসে হয়তো রোদওয়ান ভাই আপুর জন্য বিয়ের প্রস্তাব পাঠাবে। বাবার অনুরোধ, কিংবা আমরা মিলে হয়তো আপুকে রাজি করিয়ে দিতে পারবো। কিন্তু কখনো ভেবেছ আফরিনের মনের অবস্থা? ও কি করে আপুকে মেনে নেবে? আর দাদা ভাই? ইফাত যা যা করেছে এর জন্য ওর যা শাস্তি হয়েছে উপযুক্ত শাস্তি। ও যদি ভুল বুঝে অনুতপ্ত হয়ে ফিরে আসার পর আমরা ওকে ফিরিয়ে দেই না, ভালোবেসে জড়িয়ে নেব, কিন্তু আগে অনুতপ্ত হতে হবে। সায়নের কথায় দিহান সহমত প্রকাশ করে বলল, লেডি, এসব চিন্তা করো না, আমরা ইফাতকে ফেলে দিব না। কিন্তু ও প্রতিশোধের নেশায় মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে। বিবেকহীন, মনুষ্যত্বহীন মানুষ যে পশুর থেকেও অধম। 3 বছরের কারাদণ্ড হয়েছে ইফাদের। অনামিকার মামলার দায়ের শেষ। ইফাদের সব দোষ স্বীকার করে নিয়েছে। অনামিকা নিজের দোষের কথা বলে সে নিজের শাস্তি চাইলে ডক্টর নাতাশা জবানবন্দি দেয় অনামিকা মানসিকভাবে অসুস্থ ছিল। ডক্টর নাতাশা ইফাতকে সাক্ষী দিতে অনুরোধ করে। মাঝে মধ্যে অথসী আসে ইফাতের সাথে দেখা করতে, কিন্তু ইফাত দেখা করে না। সে বলেছে, যেদিন পশু থেকে মানুষ হতে পারবো সেদিন তোমার কাছে আসবো। অথসী ওর দাদা ভাইয়ের অপেক্ষায় আছে। হয়তো ইফাত অনুতপ্ত, তাই হয়তো এমন বলে। এত কিছুর মাঝে আফরিন ইফাতকে ছেড়ে যায়নি, কারণ সে যে মানুষ অন্তর থেকে ভালোবাসা যায় তাকে কখনোই ঘৃণা করা যায় না। আফরিনের সাথে ইফাত দেখা করলে ইফাত বলে,
তুমি অবশ্যই চাইবে না জেল ফেরত আসামি তোমার জীবনসঙ্গী হোক। তুমি নিজের জীবন এগিয়ে যাও, আমি দাবি করব না। আফরিন বাঁকা হাসে হাসে প্রতি উত্তরে, যতখানি হাত স্পর্শ হয় ততখানি স্পর্শ কর বলে। তুমি ফিরে আসা অবধি তোমার দায়িত্বগুলি না হয় আমার থাকুক, আমি নিলাম তোমার সব দায়িত্ব। তুমি শুধু শুধু ভুল শুধরে পবিত্র হয়ে ফিরে আসো, আমি অপেক্ষা করব তোমার সমাপ্ত। দায়িত্বের সংসার শেষ পর্ব। প্রত্যেকটা পর্ব প্লে লিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।